নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের আজও স্বপ্নীল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা জানো দীর্ঘ প্রায় 4 মাস আমি তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসে ছিলাম না বিভিন্ন সমস্যার কারণে। তবে আবার সমস্যাকে কাটিয়ে তোমাদের ভালোবাসায় সেটা কাটাতে পেরেছি বলেই মনে হয়। তাই আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে শেয়ার করার জন্য হাজির হয়েছি। দেখো বন্ধু, তোমরা জানো যে আমি শেষের দিকে বর্ণ ধরে ধরে বর্ণানুক্রমিক বাংলা বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্লাস আলোচনা শেষ করেছিলাম। যেখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকেই শুরু করব। সেদিক থেকে আজ আমার বর্ণ নির্মিত বাংলা বাগধারা এবং প্রবাদ প্রবচনের প্রথম ক্লাস, আর টোটাল হচ্ছে 53 নম্বর ক্লাস। তোমরা জানো বন্ধু যে আমি প্রবাদ এবং বাগধারা আলোচনা করতে গিয়ে শুধু মানেটা বলেই ক্ষান্ত হই না, সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কীভাবে হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রবাদটা ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়ে থাকি। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বউ উঠে স্থান পায় না, উঠোন জোড়া দাসী। বুঝতেই পারছো বন্ধু যে বাড়ির যে বউ সে উঠে দাঁড়াবার জায়গা পায় না, এদিকে বাড়িতে কিন্তু দাসীতে পরিপূর্ণ। অর্থাৎ আড়ম্বরটা বুঝতে পারছো কেমন, অর্থাৎ কেমন একটা বড়লোক বা বনেদি ফ্যামিলির বিষয়। অর্থাৎ এখানে একটা আড়ম্বর বলতে পারো অপ্রয়োজনীয় একটা বিষয়ের অবতারণা এটার মাধ্যমে সাধারণত হয়ে থাকে। এরপর হচ্ছে বউ গিন্নি হলে তার বড় ফরফরানি, মেঘ ভাঙা রৌদ্র হলে বড় চরচরানি। অবশ্যই আমরা প্রত্যেকেই বন্ধু এটা জেনে থাকি যে বউ যদি গিন্নি হয় তার অত্যন্ত ফরফরানি হয়, অর্থাৎ সে বেশি রকম গিন্নিপনা দেখায়। আর মেঘ সরে গেলে যে রোদ বের হয় সেটা বড়ই কিন্তু তীব্র হয়ে থাকে, তাই তাকে বলা হচ্ছে চরচরানি রোদ। বলা হচ্ছে যেন চামড়াটা পুড়ে যাচ্ছে, এমন রোদের হচ্ছে তীব্রতা। এরপর হচ্ছে বউ জব্দ কিলে, ঝি জব্দ শিলে, পাড়াপড়শি জব্দ হয় চোখে আঙুল দিলে। অসাধারণ একটা বাস্তব সত্য বন্ধু যে বউকে প্রহার বা মার দিলে তবে সে শাসনে থাকে, মেয়েকে মানে বাটনা বা ঝিকে বাটনা বাটতে দিলে তবে সে জব্দ হয়, আর প্রতিবেশীদের চোখে আঙুল দিয়ে কথা বললে, অর্থাৎ স্পষ্ট কথা বললে বা প্রত্যেকের ভুল ত্রুটি দেখিয়ে দিলে তবে তারা কিন্তু জব্দ হয়। অর্থাৎ যার জন্যে যে কাজটা বরাদ্দ তার ক্ষেত্রে সেই কাজটা করাই কিন্তু শোভনীয়, নচেত সমস্যা কিন্তু তোমাকেই পোহাতে হবে। এরপরে হচ্ছে বউ ভাঙলে সরা, গেল পাড়া পাড়া, গিন্নি ভাঙলে নাদা, ও কিছু নয় দাদা। ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ বউ যদি একখানা সরা ভাঙে তবে সেটা মানে তা গিন্নি পাড়াময় রাষ্ট্র করে, আর গিন্নি যদি একটা কলসি ভাঙে তবে সেটাও কিন্তু ধর্তব্যের মধ্যে নয়। অর্থাৎ কর্তার নিজের বড় দোষও গণ্য হয় না, কিন্তু অপরের সামান্য দোষও বেশি বলে গণ্য। অর্থাৎ বাড়ির যে বউ সে হচ্ছে সামান্য অপরাধ করলে গোটা সমাজকে বলে বলে বেড়ানো হয়, অথচ বাড়ির যে গিন্নি অর্থাৎ কর্ত্রী সে যত বড়ই অপরাধ করুক না কেন সেটা অপরাধের চোখে দেখায় না। অর্থাৎ আমাদের যে বিচারের যে একটা বৈষম্য রয়েছে এই প্রবাদের মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়েছে। তারপর হচ্ছে বইয়ের রাগ বিড়ালের উপর আর বিড়ালের রাগ বেড়ার উপর। ব্যাপারটা কেমন বলতো বন্ধু? অর্থাৎ বইয়ের বিড়ালের উপর রাগ, কেননা বিড়ালের মাছ খায় তাকে তিরস্কার খেতে হয়, আর বিড়ালের রাগ বেড়ার উপর, কারণ বেড়া থাকাতে মাছ খেয়ে সে তাড়াতাড়ি পালাতে পারে না, সে মারও কিন্তু খায়। অর্থাৎ যার কারণে যে মানে হেনস্থার শিকার হয় তার রাগটা কিন্তু তার উপর গিয়েই কিন্তু পড়ে, এটাই কিন্তু হচ্ছে বাস্তব সত্য। এরপরে বক ধার্মিক, খুবই প্রচলিত, আমরা প্রত্যেকেই বন্ধু এটা জানি বা ব্যবহার করে কিন্তু থাকি, যে বাইরে ধর্মের ভান করে কিন্তু মনে মনে পরের অনিষ্ট চিন্তা করে তাকে বক ধার্মিক বলে। অর্থাৎ বক মাছ খাবার আশায় বিলের ধারে গম্ভীরভাবে বসে থাকে যেন কত ধার্মিক, কিন্তু মাছ ভাসলেই অমনি কিন্তু ছো মেরে খেয়ে নেয়, তাই তাকে বলা হচ্ছে বক ধার্মিক। অর্থাৎ ভণ্ড সাধু অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তা হচ্ছে বক বিড়ালে ব্রহ্মজ্ঞানী। বক বিড়ালে ব্রহ্মজ্ঞানী মানে হচ্ছে ভণ্ড ধার্মিক যাকে বলা হচ্ছে। বক ও বিড়াল উভয় কিন্তু মৎস্যচাষী, অর্থাৎ মাছ খায়, কিন্তু বাহ্য আচরণে মনের ভাব গোপন কিন্তু রাখে, মানে এমন হাবভাব দেখায় যে ওরা যেন কিছুই কিন্তু জানে না।
এবার হচ্ছে বগলে কাস্তে দেশময় খোঁজে, আঙ্কেল পচের গল্পের কথা মনে পড়ে যাচ্ছে ইংরেজিতে, প্যাকিং যেরমকে যেরমের, যে পেপার পেতে বসে আছে, সমস্ত জায়গা পেপার কই করে খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ বগলে কাস্তে দেশময় খোঁজে, মানে কোনো জিনিস নিজের কাছে থাকতে ভুল করে চারিদিকে খুঁজে বেড়ায়, নিজের কাছেই রয়েছে যাতে ভুল করে চারিদিকে খুঁজছে। এমন অনেক লোক আছে কানে কলম রেখে চতুর্দিক কিন্তু তন্ন তন্ন করে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এই শ্রেণীর মানুষদের সম্পর্কে এই কথাটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে বচন সর্বস্ব, মানে কেবল কথাই পণ্ডিত, যে মুখে নানা কথা বলে কিন্তু কাজে কিছুই করে না, সেই সব অন্তঃশ্বাসশূন্য ব্যক্তিকে বলাচ্ছে কিন্তু বচন সর্বস্ব। মুখেই মুখং মাতরং জগতং, কিন্তু কাজের বেলাচ্ছে টোটালটা শূন্য। তো যে বচনে জগৎ তুষ্ট, মানে কথায় জগৎ সন্তুষ্ট হয়, মিষ্টি কথা বলে সকলকে কিন্তু সন্তুষ্ট থাকে। তারপর হচ্ছে বজ্র আটনি ফসকা গেরো, মানে বুঝতেই পারছো বজ্র আটনি ফসকা গেরো হচ্ছে বজ্রের ন্যায় শক্ত করে করে শেষে দেখা যাচ্ছে আলগা গেরো দেওয়া, অর্থাৎ এদিকে খুব আটাআটি করে অন্যদিকে শিথিলতা দেখাইলে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ করকর চৌকি আইন খারাপ, সদর বন্ধ খিড়কি পাক। আমাদের যেমন বর্তমান যে প্রশাসনের ব্যবস্থা, বজ্র আটনি ফসকা গেরো, এমন ভাব দেখায় বিরাট ব্যাপার, কিন্তু আসলে কিন্তু সেটা কিছুই নয়, টোটালটা কিন্তু একবারে শিথিল ব্যবস্থা। ইংরেজিতে এই প্রবাদটা এভাবে ব্যবহৃত হয় যে স্পেয়ার অ্যাট দ্য স্পিক গড অ্যান্ড স্লিপ অ্যাট দ্য ওয়াং। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে হচ্ছে বজ্রাঘাতে রাম নাম। ব্যাপারটা কেমন হতো, অর্থাৎ যাকে অন্য সময় উপেক্ষা করে বিপদে পড়ে তার শরণাপন্ন হওয়া। তো বিপদে পড়লে আমরা সব মন্দির মসজিদে মাথা ঢুকতে থাকি। পরে বড় কেউ নয়, বড় কেটাও নয়, মানে অর্থাৎ বড় অবজ্ঞার বিষয় নয়, অর্থাৎ বড়কে কখনোই কিন্তু অবজ্ঞা করা উচিত নয়। তো হচ্ছে বড় ক্ষুধায় পাট কেলে কামড়, মানে হচ্ছে বেশি প্রয়োজনে সময় ভালো মন্দ যা কিছু পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের নিতে হয়, অর্থাৎ অতিরিক্ত দরকার হলে যা হাতের কাছে পাচ্ছি সেটাই কিন্তু আমরা ব্যবহার লাগানোর চেষ্টা করি। বড়গাতার মাঝের পাড়া, বড়গাতার মাঝের পাড়া মানে তার বিরোধ কার্যে যেটা থাকা সম্ভব, ক্ষুদ্র কাজে সেটা দেখাইতে কিন্তু যাওয়াকে বলাচ্ছে বড়গাতার মাঝের পাড়া, অর্থাৎ যেটা বড় কাজে যেটা থাকা সম্ভব, ছোট কাজে সেটা যদি আমরা দেখাতে যাই তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে বড় গাছেই ঝড় লাগে, বহুল প্রচলিত একটা প্রবাদ, আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ যিনি কর্তা তাকেই বিপদ আপদের দায় ভাগ করতে হয়, কারণ ঝড় আসলে বড় গাছেই প্রথম লেগে ডালপালা ভাঙে, এই বাড়ির যে কর্তা তাকেই কিন্তু সমস্যাটা সামলাতে হয়। পর হচ্ছে বড় গাছে কাছি, অর্থাৎ দড়ি বাঁধা, মানে হচ্ছে বড় লোকের আশ্রয় গ্রহণ করলে নির্ভয় থাকা, অর্থাৎ মোটা গাছে বা শক্ত গাছে আমরা দড়ি বাঁধি, ঠিক তেমন বড়র যদি আমরা আশ্রয়ে থাকি তখন আমাদের কিন্তু ভয়টা কম লাগে। পরে বড় গাছের তলায় বাস, ডাল ভাঙলেই সর্বনাশ, মানে হচ্ছে বড় গাছের তলায় থাকলে ডালটা, মোটা ডাল ভাঙলে পড়লে আমাদের সর্বনাশ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক তেমনি বড় লোকের আশ্রয়ে বাস করলে যদি কোনো দিন তার ভালোবাসা হারাও তাহলে কিন্তু সর্বনাশের একটা ব্যাপার হবে। তা হচ্ছে বড় ঘরের বড় কথা, গরিবের ছেঁড়া কাথা। ব্যাপারটা কেমন বলো তো বন্ধু, যে গরিবের ঘরে ছোট ছোট ব্যাপারই ঘটে, কিন্তু বড়লোকের ঘরে বড় বড় ব্যাপারই ঘটে থাকে, অর্থাৎ সামান্য ব্যাপারে সেখানে বড় আকারে কিন্তু দেখানো হয়। তো বড় নাক তার গোফের বাহার, মানে হচ্ছে যার নাক খাদা সে গোপ রাখলে বিশ্রী দেখায়, এবং সে আবার গোপের শোভা বাড়াতে গেলে আরও কুৎসিত হয়, অর্থাৎ যার যেটা সাজে না তাকে করতে না যাওয়াই কিন্তু ভালো। তবে বড় বড় বানরের বড় বড় পেট, লঙ্কা ডিঙোতে সবে মাথা করে হেট, অর্থাৎ দেখে শুনে যারা বড় লোক কোনো দুরূহ কার্যে তাদের পশ্চাৎপদ কিন্তু হতে হয়। বড় বড় হাতি গেল তল, বেটে ঘোড়া বলে কত জল, অর্থাৎ আমরা ওটাকে অন্যভাবে বলি যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অর্থাৎ শক্তিশালী লোকেরা যেখানে পরাজিত, শক্তির লোক সেই কার্যে যদি অগ্রসর হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। ইংরেজিতে এটাকে এইভাবে আমরা ব্যবহার করি যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঙ্গার্স ফিয়ার টু টিয়ার্স।
এরপরে বড়বার ভালো নয়। বড়বার ভালো নয় মানে কি বলতো বন্ধু, অত্যন্ত বেড়ে ওঠা ভালো নয়, কেননা বেশি বাড়লেই কিন্তু তার পতন অবশ্যম্ভাবী। সংস্কৃতকে এদের এইভাবে বলা হয় অত্যুচ্চ পতনায়তে। ওটা হচ্ছে বড় বাড়ি তার ঢেকিশালা, অর্থাৎ বাড়ি তো এতটুকু, তাতে আবার ঢেকিশালা কোথায় থাকবে, অর্থাৎ ঢেকিঘর কোথায় বানাবে, সেটাই তাই বলে বড় বাড়ি তার আবার ঢেকিশালা। হচ্ছে বড় বিয়ে তার দুপায়ে আলতা, অর্থাৎ যেটা বিরোধ কার্যে সাধারণত থাকতে পারে, সামান্য কার্যে সেটা দেখার আশা করলে এটা ব্যবহৃত হয়। তার বড় মাছের কাঁটা আর ঘন দুধের ফোঁটা, মানে ভালো জিনিসের একটুও ভালো, মন্দের বেশিও কিছু নয়, অর্থাৎ বড় মাছের কাঁটার স্বাদ আলাদা, আবার মোটা ঘন দুধের এক ফোঁটারও কিন্তু বিশাল স্বাদ রয়েছে। বড় মাছের কাঁটাও ভালো, যেটা বলছিলাম, অর্থাৎ বড় লোকের এক কথার দ্বারা উপকার পাওয়া যায়, অর্থাৎ বড় মাছের কাঁটা আলাদা স্বাদ, বড় লোক অর্থাৎ প্রতিপত্তিশালী লোকের একটা কথাতে কিন্তু তোমার যথেষ্ট উপকার হতে পারে। পরে হচ্ছে বড়োর প্রীতি বালির বাদ ক্ষণে হাতে ধরি ক্ষণেক চাঁদ, আমরা ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে পড়েছিলাম যে বড় লোকের ভালোবাসা বালির বাঁধের মতো ক্ষণভঙ্গুর। তারা একটু পূর্বে আকাশের চাঁদ হাতে তুলে দেয়, আবার একটু পরেই হাতে দড়ি দেয়, অর্থাৎ একটু খুশি হলে কত উন্নতির আশা দেখান, আবার একটু রুষ্ট হলেই প্রাণ নিয়ে কিন্তু তারা টানাটানি করেন। সে বড় লোকে কথা কয় সবে বলে জয় জয়, মানে বড়লোক যেমনই কথা বলুক সকলে তাকে জয় দিয়ে থাকে, অর্থাৎ সে কথার বাহবা দেয়, অর্থাৎ গুরুত্বহীন ব্যক্তিরা ভুল বললেও মেনে নেয়, এরকম একটা ব্যাপার। বড়লোকের আস্তাকুরও ভালো, অর্থাৎ বড়লোকের আস্তাকুর মানে আমরা মহতের আস্তাকুর, অর্থাৎ বড়লোকের আস্তাকুরের জায়গাটাও কিন্তু আমাদের সামান্য গরিবের থেকে যথেষ্ট ভালো হয়। পরটা বড় হবে তো ছোট হও, অসাধারণ কথা। বড় হতে গেলে প্রথমে ছোট হতে হয়, অর্থাৎ বিনয়ী হতে হয়, ভদ্র হতে হয়, এটা মহৎ মানুষের প্রধান বৈশিষ্ট্য। পরে যে বন গায়ে শিয়াল্লা, যে আমরা খুবই ব্যবহার করি প্রবাদটা, অর্থাৎ যেখানে ভালো লোক নাই সেখানে সামান্য লোকেই প্রাধান্য স্থাপন করে। সংস্কৃতিতে এটা এইভাবে ব্যবহৃত হয়। নিরস্ত পাদপে দেশে এরণ্ডহবি দ্রুমায়তে, অর্থাৎ বন গায়ে শিয়াল্লা, যা অর্থাৎ যে গায়ে বাঘ ভাল্লুক সিংহ নেই সেখানে শিয়ালই নিজেকে রাজা মনে করে। পরে বন থেকে বেরোলে টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, আমরা খুবই ব্যবহার করি, অর্থাৎ টিয়ে পাখি সোনার টোপর মাথায় দিয়ে বন থেকে বাহির হলো, অর্থাৎ আনারসের সবুজ ডাটা মাথায় সোনার টোপরের ন্যায় আনারস মাথায় দিয়ে পাতার ভিতর হতে বাহির হলো। পাকা লঙ্কা সম্মত কিন্তু এই হেয়ালাটা হচ্ছে ব্যবহৃত হয়। বলছে বন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না, এটা বলতে পারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রবাদেরই, যে বন পড়ে যে বড়াই জগৎজনে জানি, মোর মন পড়ে যেন কুম্ভরের পণি, যেটা রাধা বড়াইকে বলেছিল। অর্থাৎ বন পুড়লে সকলেই সেটা দেখতে পায়, কিন্তু শোকে দুঃখে মন পুড়লে সেটা কিন্তু কেউই দেখতে পায় না। এরপরে বন মানুষের হার, অর্থাৎ কথিত আছে বন মানুষের হার নিয়ে ভেলকি খেলে, কেউ কাহাকে কুহকে ফেলে প্রতারিত করলে এই প্রবাদ কিন্তু ব্যবহৃত হয়। এবার হচ্ছে বন রক্ষক শিব আর শিব রক্ষক বন, মানে পরস্পরের সাহায্যে রক্ষিত, অর্থাৎ বনের রক্ষক বাঘ আর বাঘের রক্ষক হচ্ছে বন, বন বাঘকে রক্ষা করে আর বাঘ বনকে রক্ষা করে। হচ্ছে বনেদি ঘরের আস্তাকুরও ভালো, একটু আগে বলছিলাম যে মহতের আস্তাকুরও ভালো। একটা বন্দা নারী প্রসব বেদনায় কষ্টে জানে কি, অর্থাৎ যে নারী সন্তান হয় না সে প্রসব বেদনায় কষ্ট জানবে না, অর্থাৎ অভিজ্ঞ ব্যতিরিকে কেহ কোনো বিদ্যার মর্ম কিন্তু বুঝতে পারে না। কষ্টের তীক্ষ্ণতা ভুক্তভোগী কিন্তু বোঝে, অর্থাৎ সাপের বিষের কি যন্ত্রণা একমাত্র সাপের কামড় যে খেয়েছে সেই কিন্তু জানে। এই প্রবাদটা ইংরেজিতে ভেবে ব্যবহৃত হয় যে নান ওয়ার্ড দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য সু প্রিন্সেস। তারপর হচ্ছে বন্দানারীর অন্ধপুত্র চাঁদ দেখতে পায়, মানে নিতান্ত অসম্ভব স্থলে এই প্রবাদ প্রযুক্ত হয়, কারণ বন্দানারীর কখনো পুত্র হতে পারে না, সুতরাং অন্ধ সে হবে কী করে, আবার অন্ধ যদি হলো সে আবার চাঁদ দেখতে পারবে কী করে, অর্থাৎ বন্দানারীর পুত্র তো হতেই পারে না, আবার ওর অন্ধপুত্রের চাঁদ দেখার সম্ভাবনা নেই, তাই অসম্ভব বস্তু সম্পর্কে এটা ব্যবহৃত হয়। বন্দানারীর পুত্রশোক, সুতরাং যে বন্দানারী তার সন্তান হবেই না, সুতরাং পুত্রশোকের কোনো প্রশ্নই আসে না, অসম্ভব কল্পনা বলতে পারো, অবাস্তব ব্যাপার।
বয়সেতে বিজ্ঞ নয়, বিজ্ঞ হয় জ্ঞানে, অসাধারণ কথা। অর্থাৎ জ্ঞান দ্বারা বিজ্ঞতার বিচার হয়, বার্ধক্য দেয়। কার কত বয়স হলো সেটা ভেবে লাভ নেই, যেটা নজরুল বলেছিল, আমি বয়স দেখে সম্মান করি না, আমি তার আচরণ কথাবার্তা দেখাচ্ছে তাকে সম্মান করি। পট হচ্ছে বয়সে নবীন বুদ্ধিতে প্রবীণ, অর্থাৎ বয়সে নবীন অর্থাৎ অল্পবয়স্ক বটে, কিন্তু বুদ্ধিতে বিজ্ঞতা বা প্রচুর জ্ঞান রয়েছে, সেই সব মানুষদের সম্পর্কে এটা ব্যবহৃত হয়। তো যে বয়সের গাছ পাথর নাই, বয়সের গাছ পাথর নাই মানে আমরা বলি অর্থাৎ এত অধিক বয়স যে তার জন্মের সময় যে সকল গাছ পাথর হয়েছিল তারাও ধ্বংস হয়ে গিয়েছে, অতি বৃদ্ধ অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। অর্থাৎ একই ব্যক্তি যখন দুই পক্ষে থাকে, যে উভয় পক্ষে থাকে, তাকে বলা হচ্ছে বরের ঘরের পিসি কনের ঘরের মাসি। ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে হান্টিং উইথ দ্য হান্ট অ্যান্ড রানিং উইথ দ্য হেয়ার, অর্থাৎ এক শ্রেণীর মানুষ আছে যে সাপের মুখেও চুমো খায়, ব্যাঙের মুখেও চুমো খায়, উভয় দলেই যে থাকে। আজকের শেষ প্রবাদ বর্ণ নির্মিত, প্রথম ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্ণচোর আম। তোমরা প্রত্যেকে জানো বন্ধু যে এমন অনেক আম আছে যেটা পাকলেও সবুজ বর্ণ থাকে, এদের বর্ণচোর আম বলে। অর্থাৎ যাদের বয়সে আকৃতির বিশেষ বৈষম্য হয় না তাদেরকে বর্ণচোর আম বলা হয়। কপট লোক সম্পর্কে বর্ণচোর আম বলা হয়, অর্থাৎ যাদের দেখে বোঝা যায় না, অর্থাৎ বাইরেটা দেখে বোঝা যায় না এরা আসলে প্রতারক। আশা করছি বন্ধু আজও বর্ণ নির্মিত প্রথম ক্লাসে আর টোটাল 53 নম্বর ক্লাসে তোমাদের বাগধারা সম্পর্কে একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।